হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গতকাল তোমাদের পেজ নাম্বার 57 এর আনসিন প্যাসেজ করিয়েছিলাম, সেটাতে খুবই ভালো রেসপন্স পেলাম, যার জন্য এই আনসিন প্যাসেজ প্র্যাকটিসের যে সিরিজটি সেটা কন্টিনিউ করছি। ওকে, আজকের যে পেজ নাম্বার সেটা হচ্ছে 67। এখন তুমি ভাবছো যে এর আগেরটা আমি স্কিপ করলাম কেন? তার কারণটা হচ্ছে ওটা অনেকটা ইজি আছে। আমি সেই সমস্ত প্যাসেজগুলোই তোমাদের করাচ্ছি যেগুলো অপেক্ষাকৃত জটিল মনে হচ্ছে তোমাদের। সেটা কিসের দিক দিয়ে? হয়তো সেখানে অনেক আননোন ওয়ার্ড আছে, ভোকাবুলারির দিক থেকে হয়তো তোমার সেই প্যাসেজটা টাফ মনে হচ্ছে, অথবা সেন্টেন্স স্ট্রাকচার গুলো তোমার ক্ষেত্রে হয়তো একটু টাফ মনে হচ্ছে। ওকে, তো তাই আমি সেই সমস্ত প্যাসেজগুলোই বেছে বেছে করাবো যেগুলো অনেকটা তোমাদের জন্য জটিল মনে হচ্ছে। ওকে, দেখো তাহলে শুরু করার আগে একটা জিনিস আমি বলেছিলাম আগের ভিডিওতেও, সেটা হচ্ছে যে পেন্সিল এবং ইরেজার সামনে রাখবে প্র্যাকটিস করার সময়ও আর পরীক্ষা হলেও। এখন এটা কোথায় কাজে লাগবে আমি বলেছিলাম, সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট বা আননোন যে সমস্ত ওয়ার্ড তোমার ওইখানে প্যাসেজে মনে হবে সেইগুলো তোমাকে আন্ডারলাইন করতে হবে। ওকে, কি বললাম? ইম্পর্টেন্ট অথবা ইম্পর্টেন্ট কি আনইম্পর্টেন্ট সেটা তো তুমি জানো না, সেটা থেকে কোয়েশ্চেন আসছে কিনা সেটার উপরে ডিপেন্ড করছে। কিন্তু আননোন কিনা সেটা তো তোমার জানা আছে যে হ্যাঁ এই ওয়ার্ডটা আমি জানি কি না। ওকে, তাহলে যে সমস্ত ওয়ার্ড গুলো তোমার জন্য আননোন, এই রকম ওয়ার্ড আমার মনে হয় না 10 থেকে 12টার বেশি থাকবে বলে। ওকে, তাহলে আননোন ওয়ার্ড গুলোকে তুমি আন্ডারলাইন করবে, একদম হালকা ভাবে করবে, যেন ইজিলি মোছা যায়। পরীক্ষার পরে কিন্তু ওইগুলোকে তুমি মুছে দেবে যাতে এক্সামিনারের চোখে না পড়ে ওইগুলো। এখন এই কথাটা আমি কেন বলছি বারবার যে পেন্সিল ইরেজার নিয়ে যাবে, আন্ডারলাইন করবে? তার কারণ আছে। তার কারণটা হচ্ছে যে ভোকাবুলারি সেকশনে যে 4টে ওয়ার্ড তোমাকে খুঁজতে বলা হয়, তাই তো, সেই ওয়ার্ড গুলো কোথা থেকে খুঁজতে বলা হয়? আনসিন প্যাসেজ থেকে তো খুঁজতে বলা হয়। তো যখন তুমি আনসিন প্যাসেজটা সলভ করলে পুরোটা, তারপরে গ্রামার সেকশন ধরলে, তখন কিন্তু ওই আনসিন প্যাসেজটিতে যে আননোন ওয়ার্ড গুলো বা ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো যেগুলো থেকে ওই ভোকাবুলারি সেকশনে কোয়েশ্চেন আসবে, সেইগুলো কিন্তু কমপ্লিটলি তুমি ভুলে যাবে। কারণ জাস্ট তুমি পড়েছো, 2বার 3বার তুমি পড়োনি বা আগে থেকে পড়াও নেই প্যাসেজ, এটা তো কমপ্লিটলি নতুন একটা প্যাসেজ। তাই আমি তোমাকে বলছি আননোন ওয়ার্ড গুলো তুমি মার্ক করে রাখো। একদম ডেফিনেটলি আমি তোমাকে বলছি ওই যে 4টে ওয়ার্ড থাকে যেটাতে 8 মার্কস থাকে, তুমি ইজিলি কিন্তু ওইগুলো খুঁজে পেয়ে যাবে, কোনো রকম কনফিউশন থাকবে না। ভালো করে লক্ষ্য করো, এখানে শুধুমাত্র 4টে ওয়ার্ড খোঁজার জন্য তোমাকে 8 মার্কস দিচ্ছে। ভাবো, এক একটা ওয়ার্ড শুধু খুঁজে বার করার জন্য 2 মার্কস দিচ্ছে, যেখানে ফুল সেন্টেন্স লিখলে তবে তোমাকে 2 মার্কস দেওয়া হয়, সেটা সিন হোক বা আনসিন হোক, তাই তো? তাহলে তুমি ভেবে দেখো কতটা ইম্পর্টেন্স, কতটা গুরুত্ব আছে এই ওয়ার্ডগুলোর। বোঝা গেল? আরো একটা জিনিস আমি বললাম তোমাকে মার্ক করতে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কোনো যদি ডেট দেওয়া থাকে ওই আনসিন প্যাসেজে, কোনো যদি ডে দেওয়া থাকে, ডে মানে কি? বার, সানডে, মানডে, এইগুলো কোনো যদি পার্টিকুলার ডেট দেওয়া থাকে সেইগুলো মার্ক করবে, ওইগুলো থেকে এমসিকিউ কোয়েশ্চেন দেবে, তাই তো? আর কি? কারোর যদি নাম হয়, ওকে, কোনো ধরো না, কোনো প্রেসিডেন্ট হতে পারে, কোনো প্রাইম মিনিস্টার হতে পারে, কোনো বিডিও হতে পারে, এই রকম কোনো নেতৃত্ব স্থানীয় যদি কোনো ব্যক্তির নাম থাকে, সেই নেমস গুলোকেও কিন্তু তোমাকে কি আন্ডারলাইন করতে হবে। অথবা কোনো যদি ফিগার দেওয়া থাকে, মানে সংখ্যা দেওয়া থাকে, 450, 502, এইরকম যদি ধরে নাও কোনো একটা নিউজ পেপার রিপোর্টই হয় স্বাভাবিকভাবে, এই যে প্যাসেজ গুলো হয়। এখন এই যে নিউজ পেপার রিপোর্ট গুলোতে কোনো সময় কোনো প্রাকৃতিক দুর্যোগ অথবা কোনো সময় কোনো অ্যাক্সিডেন্টের নিয়ে দেয়, তাই তো? তো ওইখানে হতাহতের সংখ্যা, ইনজিয়ার্ড মানে যে মারা যাওয়া বা আহত হয়েছে সেই ব্যক্তিদের সংখ্যা দেওয়া থাকে। তো এইগুলো থেকেও কিন্তু তোমাকে এমসিকিউ কোশ্চেন দেবে। তাহলে ওইখানে যদি তুমি আগে থেকে মার্ক করে নাও, চট পেয়ে যাবে। আনসিন প্যাসেজটা করার যতটা তোমার টাইম লাগা উচিত, তার অ্যাটলিস্ট 30% টাইম তোমার বেঁচে যাবে। বোঝা গেল কি বলছি? প্লাস যে 2 মার্কসের যে ফুল সেন্টেন্সে যে কোয়েশ্চেন আনসার লিখতে হয়, সেটাতেও তুমি লাভ পাবে। অনেক কিছু ভেবে কিন্তু তোমাকে আমি এই স্ট্র্যাটেজিটা বলছি, এটা অ্যাপ্লাইড স্ট্র্যাটেজি, অলরেডি প্রয়োগ করি আমি আমার নিজের স্টুডেন্টদের ক্ষেত্রে, তাই আমি তোমাকে এই কথাগুলো বারবার বলছি। ওকে, দেখো তাহলে শুরু করা যাক। দেখো একদম যেমন স্ট্র্যাটেজিতে বললাম সেইটাই কিন্তু আমি এখানেও ফলো করছি। দেখো তাহলে এখানে কি বলেছে, দেখো এক সেকেন্ড, বলছে নার্জেজ মোহাম্মদী, একটা নাম অবভিয়াসলি, তাই তো?
এখানে আমরা আন্ডারলাইন করে দেবো হালকা করে। তাহলে নার্জেস মোহাম্মদি অ্যান ইরানিয়ান অ্যাক্টিভিস্ট। অ্যাক্টিভিস্ট কাকে বলা হয়? যারা সমাজের জন্য কিছু কাজ করেন, তাই তো, যাদেরকে আমরা সোশ্যাল রিফর্মারও বলে থাকি, তাই তো। তাহলে নার্জেস মোহাম্মদি অ্যান ইরানিয়ান অ্যাক্টিভিস্ট মানে ইরানের একজন অ্যাক্টিভিস্ট, তিনি ওয়াজ নেমড দ্য রেসিপিয়েন্ট। দেখো এই যে রেসিপিয়েন্ট একটা আননোন ওয়ার্ড তোমার কাছে হতে পারে, তাই তো। তাহলে কি ওয়াজ নেমড, তাকে নাম দেওয়া হলো নয়, মানে তাকে বাছা হলো কি হিসেবে? না দ্য রেসিপিয়েন্ট অফ দ্য 2023 বা 2023 নোবেল পিস প্রাইজ অন ফ্রাইডে ফর হার ফাইট এগেইনস্ট দ্য অপ্রেশন অফ উইমেন ইন ইরান and her fight to promote human rights and freedom for all। এখন এই পুরো বাক্যটার মানেটা কি? যে নার্জেস মোহাম্মদি, যিনি হচ্ছেন একজন ইরানিয়ান অ্যাক্টিভিস্ট, সমাজ সংস্কারক বলতে পারো, যে ওয়াজ নেমড দ্য রেসিপিয়েন্ট। রেসিপিয়েন্ট মানে হচ্ছে যিনি রিসিভ করেন। এই রেসিপিয়েন্ট কথাটা এসছে রিসিভ করা থেকে। দেখো RECEIVE, ওকে। রিসিভ করা মানে হচ্ছে গ্রহণ করা। এখন যিনি রিসিভ করেন তাকে বলা হচ্ছে রেসিপিয়েন্ট, ওকে, রেসিপিয়েন্ট, ওকে। তাহলে একজন তিনি রেসিপিয়েন্ট, কিসের রেসিপিয়েন্ট? অফ দ্য 2023 বা 2023 নোবেল পিস প্রাইজ, মানে 2023 যে নোবেলের যে শান্তির জন্য পুরস্কার যেটা দেওয়া হয় সেই জন্য, মানে সেটার রেসিপিয়েন্ট তিনি। গ্রাহক বলতে পারো, বা প্রাপক বলতে পারো, বা উইনার বলতে পারো, বিজেতা বলতে পারো, ওকে। কবে? না অন ফ্রাইডে, শুক্রবারে, মানে তাকে নেম করা হলো। প্যাসিভ ভয়েসে লিখেছে কিন্তু, দেখো। আচ্ছা কিসের জন্য? না ফর হার ফাইট, তার লড়াইয়ের জন্য। এগেইনস্ট মানে বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে? দ্য অপারেশন, দেখো এটাও তোমার কাছে আননোন ওয়ার্ড মনে হতে পারে। অপারেশন অফ উইমেন, অপারেশন মানে হচ্ছে অত্যাচার, অফ উইমেন মানে নারীদের উপরে অত্যাচারের এগেইনস্টে ফাইট করার জন্য বা লড়াইয়ের জন্য তাকে নেম করা হলো, মানে তার নামটা দেওয়া হলো রেসিপিয়েন্ট হিসেবে। কিসের রেসিপিয়েন্ট? নোবেল পিস প্রাইজের। বোঝা গেল? ওকে। আচ্ছা কি বলছে? অপারেশন অফ উইমেন ইন ইরান এন্ড হার ফাইট, এবং তার লড়াই কি করার জন্য? টু প্রমোট। প্রমোট করা মানে কি? কোন জিনিসকে, যেটাকে হিন্দিতে বঢ়াওয়া দেনা বলে, তাই তো, মানে যেটাকে বেশি ডেভেলপ করা, গ্রো করা, তাই তো, বাড়ানো। তাহলে কি বলছে? হার ফাইট, তার যে লড়াই, টু প্রমোট হিউম্যান রাইটস এন্ড ফ্রিডম ফর অল। হিউম্যান রাইটস মানে হচ্ছে মানবাধিকার, এন্ড ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা, ফর অল সবার স্বাধীনতার জন্য বা সবার হিউম্যান রাইটস এর জন্য তিনি লড়াই করেছিলেন। কে? এই যে নার্জেস মোহাম্মদি, তার জন্য তাকে নোবেল পিস প্রাইজের জন্য নেম করা হলো, মানে তাকে নাম দেওয়া হলো বা তাকে চুজ করা হলো, বাছা হলো, ওকে। দেখো এবারে বলছে দ্য ক্লোজলি ওয়াচড অ্যানাউন্সমেন্ট মেড বাই দ্য নরওয়েজিয়ান নোবেল কমিটি ইন ওজলো। আচ্ছা দেখো নরওয়েজিয়ান, এটাকে নরওয়েজিয়ান নয় কিন্তু উচ্চারণটা। দেখো তোমরা এটা জানো কি জানো না আমি জানি না। দেখো এই যে নোবেল প্রাইজ, সেইটা কিন্তু নরওয়ে দেশ থেকে দেওয়া হয়। বেশিরভাগ নোবেল প্রাইজের, মানে নোবেল প্রাইজের তো বিভিন্ন রকম সেকশন আছে, নিশ্চয় তোমরা জানো। লিটারেচার, সাহিত্যের জন্য দেওয়া হয়, পিস শান্তির জন্য দেওয়া হয়, কেমিস্ট্রির জন্য দেওয়া হয়, তাই তো, বায়োলজির জন্য দেওয়া হয়, এইরকম বিভিন্ন রকম ভাগ আছে। তো সেই আলাদা আলাদা বিষয়ে যে নোবেল প্রাইজ দেওয়া হয় সেগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা অফিসও আছে, ওকে। তার মধ্যে বোধহয় ম্যাক্সিমাম অফিস ওই নরওয়েতেই আছে, ওকে। তার মধ্যে দেখো নরওয়ের একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে অজলো, দেখতে পাচ্ছ? তাহলে কি বলছে? এই যে ক্লোজলি ওয়াচড অ্যানাউন্সমেন্ট, অ্যানাউন্সমেন্ট মানে কি? ঘোষণা। ক্লোজলি ওয়াচড মানে কি? যেটাকে খুব কাছ থেকে দেখা হচ্ছে বা যেটাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে, তাই তো। তাহলে এই যে অ্যানাউন্সমেন্টটা, কেমন অ্যানাউন্সমেন্ট? যেটাকে ক্লোজলি ওয়াচ করা হচ্ছে গোটা বিশ্বের দ্বারা, তাই তো। মেড বাই দ্য নরওয়েজিয়ান নোবেল কমিটি, একটা কমিটি নিশ্চয়ই থাকবে যারা চুজ করবে যে আচ্ছা এতজন আছে, এদের মধ্যে বেস্ট হচ্ছেন ইনি, এনাকে দেওয়া দরকার, তাই তো। তো সেটার একটা কমিটি আছে। তাহলে কি বলছে? দ্য ক্লোজলি ওয়াচড অ্যানাউন্সমেন্ট মেড বাই দ্য নরওয়েজিয়ান নোবেল কমিটি ইন অজলো, মানে এই যে নোবেল কমিটি অজলোতে, মানে যাদের দ্বারা করা হয়েছে এই অ্যানাউন্সমেন্টটা, কি না কেম, এই যে অ্যানাউন্সমেন্ট, এই যে ঘোষণাটা কেম, আসলো আফটার উইমেন লেড প্রোটেস্ট ইন ইরান। কখন এলো? পরে। কিসের পরে? না উইমেন মানে মহিলারা, লেড, লিড থেকে লেড হয়েছে, LEAD, লিড মানে হচ্ছে কি? নেতৃত্ব দেওয়া।
তাহলে উইমেনরা, মহিলারা লেড করেছিল, মানে নেতৃত্ব দিয়েছিলেন প্রোটেস্ট মানে প্রতিবাদ ইন ইরান দ্যাট কনভালসড দ্য কান্ট্রি, যেটা আন্দোলিত করে দিয়েছিল গোটা কান্ট্রিকে, ফলোইং দ্য ডেথ ইন পুলিশ কাস্টাডি। ফলোইং মানে ওটার পরে ঘটছে, তখন ফলোইং কথাটা ইউজ করা হয় নাকি ওই যে প্রোটেস্ট যেটা হয়েছিল প্রতিবাদ, ওকে, সেটার পরে কি হয়েছিল, দ্য ডেথ মানে হচ্ছে মৃত্যু, ইন পুলিশ কাস্টাডি মানে থানার ভেতরেই, কার না, অফ এ 22-year-old, একজন 22 বছর বয়সীর মৃত্যু হয়েছিল ওটার পরে। হু হ্যাড বিন অ্যারেস্টেড, যাকে অ্যারেস্ট করা হয়েছিল বাই দ্য কান্ট্রিজ মরালিটি পুলিশ, মরালিটি পুলিশের দ্বারা অ্যারেস্ট করা হয়েছিল। মরালিটি পুলিশ কি, নর্মাল পুলিশ নয় এরা। মরালিটি পুলিশ মানে হচ্ছে যারা শুধুমাত্র নীতি, নৈতিক জ্ঞানের দিক থেকে, নৈতিক মূল্যবোধের দিক থেকে কাউকে হয়তো অ্যারেস্ট করে বা কাউকে অত্যাচার করে বিভিন্ন রকম ভাবে, তাদের হয়তো হাতে আইন নেই, মানে তারা অ্যাকচুয়াল পুলিশ নয়, কিন্তু তাদের হাতে মানে তারা একসাথে এসে অ্যাটাক করে, তো তাদেরকে মরালিটি পুলিশ বলা হচ্ছে এখানে। ওকে, এবারে দেখো, হান্ড্রেডস ওয়ার কিল্ড মানে শয়ে শয়ে লোক মারা গেছিল ইন দ্য এনসুইং গভর্নমেন্ট ক্র্যাকডাউন। এনসু করা মানে হচ্ছে প্রভাব খাটানো বা প্রভাবিত, তাহলে এনসুইং গভর্নমেন্ট ক্র্যাকডাউন মানে সরকার দ্বারা যে, ক্র্যাকডাউন মানে কি, লাঠি চার্জ করছে, অত্যাচার করছে প্রোটেস্টটাকে বন্ধ করার জন্য, এইটাকে ক্র্যাকডাউন বলা হচ্ছে। ওকে, তাহলে কি হান্ড্রেডস ওয়ার কিল্ড ইন দ্য এনসুইং গভর্নমেন্ট ক্র্যাকডাউন মানে এই যে গভর্নমেন্টের দ্বারা এই যে দমন নীতি, এটার খুব ভালো বাংলা আমরা বলতে পারি ক্র্যাকডাউন মানে দমন নীতি। তাহলে গভর্নমেন্টের দ্বারা, সরকারের দ্বারা এই যে দমন নীতি, এটাতে হান্ড্রেডস ওয়ার কিল্ড মানে প্রায় শয়ে শয়ে লোক মারা গেছিল, ইনক্লুডিং অ্যাটলিস্ট 44 মাইনার্স, যাদের মধ্যে 44 মানে 44 জন মাইনার্স ছিল। মাইনর কাদেরকে বলা হয়, 18 বছর থেকে কম বয়সী যারা থাকে তাদেরকে। while around 20,000 Iranians were arrested, যেখানে 20,000 ইরানিয়ানসকে, দেখো এইগুলো ইম্পর্টেন্ট, তাই তো, এই যে দাগ দিয়ে রাখলাম, দেখো বাই চান্স কোয়েশ্চেন আসতে পারে। ওকে, এইখানে ফ্রাইডে ছিল, কোয়েশ্চেন আসতেও পারে। ওকে, দেখো তাহলে কি না, 20,000 অ্যারাউন্ড 20,000 মানে প্রায় 20,000 ইরানিয়ানস মানে ইরানিয়ান যারা আছে, ওয়ের অ্যারেস্টেড, তাকে দেখো প্যাসিভে লিখেছে, দেখছো তো, ওয়ের অ্যারেস্টেড মানে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। তা ইউনাইটেড নেশনস ক্যালকুলেটেড, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তোমরা নিশ্চয়ই জানো, সম্মিলিত জাতিপুঞ্জ, তো তারা ক্যালকুলেট করেছিল যে এতজনকে অ্যারেস্ট করা হয়েছিল এবং হান্ড্রেডস ওয়ার কিল্ড মানে প্রায় শয়ে শয়ে লোক মারা গেছিল, যাদের মধ্যে 22 মাইনর ছিল। ওকে, দিস ইয়ার্স পিস প্রাইজ, এইবারে দেখো আবার নোবেল প্রাইজের ইস্যুতে আবার এখানে ফিরে আসছে, যে কি বলছে, দিস ইয়ার্স পিস প্রাইজ অলসো রিকগনাইজেস দ্য হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পিপল who in the preceding year have demonstrated against Iran's theocratic regime's policies of discrimination and oppression targeting women। এখন এত বড় সেন্টেন্স দেখে একদম ঘাবড়াবে না, টুকরো টুকরো করে দেখো, দেখো কি মিনিংটা দাঁড়াচ্ছে। বলছে this year's peace prize, এই বছরের যে শান্তির জন্য যে পুরস্কারটা, also recognizes, রেকগনাইজ করা মানে চিনতে পারা হয় অথবা মান্যতা দেওয়া, কাউকে মান্যতা দেওয়া মানে কি, কাউকে সম্মান দেওয়া। ওকে, তাহলে এই বছরের যে পিস প্রাইজটা আরো কি করছে না, রেকগনাইজ করছে, তাই তো, মানে মান্যতা দিচ্ছে কাদেরকে, দ্য হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পিপল মানে কি শয়ে শয়ে হাজারে হাজারো যে লোকজন, হু যারা ইন দ্য প্রিসিডিং ইয়ার, প্রিসিডিং মানে কি একটা আননোন ওয়ার্ড, তাই তো, প্রিসিডিং মানে হচ্ছে আগের। ওকে, তাহলে যারা কি করছে না, প্রিসিডিং ইয়ার মানে ইন দ্য প্রিসিডিং ইয়ার মানে গত বছর বা আগের বছর, হ্যাভ ডেমনস্ট্রেটেড এগেইনস্ট ইরানস থিওক্রেটিক রেজিমস পলিসিস। ডেমনস্ট্রেট করা মানে হচ্ছে শো করা, একসাথে জমায়েত হয়ে এইখানে তারা যে প্রোটেস্ট যেটা দেখাচ্ছে সেটাকে ডেমনস্ট্রেশন বলা হচ্ছে বা ডেমনস্ট্রেটেড ভার্ব হিসেবে ইউজ করেছে। তাহলে কি, হ্যাভ ডেমনস্ট্রেটেড এগেইনস্ট বিরুদ্ধে, ইরানস মানে ইরানের কি থিওক্রেটিক রেজিম। থিওক্রেটিক মানে কি, দেখো থিও কথাটা ব্যবহার করা হয় যখন ধর্ম রিলেটেড কিছু বলা হয়, থিওলজি মানে হচ্ছে ধর্ম বিষয়ক পড়াশোনা। ওকে, সেই রকম থিওক্রেসি কথাটা মানে কি, থিওক্রেসি কথাটা মানে হচ্ছে যেখানে ধর্মের উপর বেস করে পুরো একটা শাসন চলে। ওকে, যেমন আমাদের নেবারিং কান্ট্রি যদি তুমি পাকিস্তান দেখো, সেইখানে পার্টিকুলার একটা ধর্ম ওইখানে অফিসিয়াল বা বলতে পারো যে একটা ন্যাশনাল রিলিজন ধর্ম হিসেবে
প্রতিষ্ঠিত আছে। ওকে, আমাদেরটা যেমন সেকুলার স্টেট, এইখানে তো সেই রকম পার্টিকুলার কোন একটা ধর্মের মানে কনস্টিটিউশনালি সেই রকম কোনো ইয়ে নেই, প্রাধান্য নেই। তো যেখানে আছে একটাই পার্টিকুলার ধর্মকে প্রাধান্য দেওয়া হয়, সেই যে রাষ্ট্র যে সিস্টেমটা, সরকারটা, সেটাকে থিওক্রেটিক গভর্নমেন্ট বলা হয়। তো এইখানে থিওক্রেটিক রেজিম মানে হচ্ছে শাসনকাল বা শাসনতন্ত্র, রেজিম মানে হচ্ছে শাসনতন্ত্র, আর পলিসি মানে হচ্ছে তার যে বিভিন্ন রকম নিয়ম পন্থা, ভালো বাংলায় পন্থা বলা হয়, পলিসি মানে এখানে তুমি রুলস রেগুলেশন গুলো বলতে পারো। তাহলে কি এখন পুরো মিনিংটা কি দাঁড়ালো দেখো, যে কি বলছে, এই বছরের নোবেল প্রাইজটা অলসো রেকগনাইজেস মানে আরো মান্যতা দেয়, তাই তো কাদেরকে, হাজারে হাজারে বা থাউজেন্ডস অফ পিপল, মানে শয়ে শয়ে হাজারো হাজারো সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা ইন দ্য প্রিসিডিং ইয়ার গত বছর কি করেছিল, ইরানের এই যে থিওক্রেটিক রেজিমকে বা থিওক্রেটিক রেজিমের পলিসিগুলোকে কি করেছিল, প্রোটেস্ট করেছিল। এখানে আরো কিছু কথা বলা হয়েছে, থিওক্রেটিক রেজিমস পলিসিজ অফ ডিসক্রিমিনেশন। তাহলে ওই পলিসিটা কিরকম ছিল বা পলিসি গুলো কিরকম ছিল, বিচ্ছিন্নতাবাদে ভরা। এইখানে ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বিচ্ছিন্নতাবাদ। ওকে, দেখো এবার কি বলেছে, আর কি বিচ্ছিন্নতাবাদ ছাড়া আর কি, এন্ড অপারেশন, অপারেশন মানে কি অত্যাচার, টার্গেটিং উইমেন মানে উইমেনদেরকে টার্গেট করে তারা ওই মানে অত্যাচারটা করে। ওকে, দ্য কমিটি সেড, দেখো এই কথাটা পুরোটা কিন্তু কি ইনভার্টেড কমার ভিতরে আছে। ওকে, এই কথাটা কে বলেছিল, এই কমিটি বলেছিল। কে, কোন কমিটি, নোবেল কমিটি। ওকে, এবার দেখো দ্য মোটো, দেখো এখানে একটা আননোন ওয়ার্ড পেয়ে গেছে, তাই তো। দ্য মোটো অ্যাডপ্টেড বাই দ্য ডেমনস্ট্রেটার্স, ডেমনস্ট্রেটার্স মানে প্রোটেস্টার্স কে বলা হচ্ছে, যারা প্রতিবাদ করছে। তাহলে মোটো মানে হচ্ছে লক্ষ্য। ওকে, তাদের লক্ষ্যটা কি, দ্য অ্যাডপ্ট করা মানে কি গ্রহণ করা, দ্য মোটো অ্যাডপ্টেড বাই দ্য ডেমনস্ট্রেটার্স উইমেন লাইফ ফ্রিডম। দেখো এইখানেও তুমি দাগ দিয়ে দেবে, কোশ্চেন আসতে পারে, তাই তো। তাহলে উইমেন লাইফ ফ্রিডম মানে কি, মহিলা, লাইফ মানে হচ্ছে জীবন, আর ফ্রিডম হচ্ছে স্বাধীনতা। যেমন তোমরা নিশ্চয়ই শুনেছ ফরাসি বিপ্লবের ক্ষেত্রে, ফ্রেঞ্চ রেভলিউশনের ক্ষেত্রে সাম্য, মৈত্রী, স্বাধীনতা, ইকুয়ালিটি, তাই তো। মৈত্রী মানে ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ নয় হয়তো অন্য কিছু টার্ম আছে ওটাকে, আর যেটা ফ্রেটার্নিটি বলা হয় অনেক ক্ষেত্রে, অ্যাকচুয়ালি ওই রকমই ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, লিবার্টি। ওকে, স্বাধীনতা। তো এইখানেও কিন্তু এদের একটা মোটো আছে, সেটা কি, উইমেন লাইফ ফ্রিডম, কেননা ওইখানে মহিলাদের উপরে বেশি অত্যাচার করা হচ্ছে এখনো অবধি। ওকে, সুইটেবলি এক্সপ্রেসেস, উপযুক্ত ভাবে, রাইটলি একদম সঠিকভাবে এক্সপ্রেসেস, এই যে মোটোটা, এই যে লক্ষ্যটা যেটা তারা অ্যাডপ্ট করেছে, সেটা কি, সুইটেবলি মানে কি উপযুক্ত ভাবে, সুইটেবলি নয়, সুইটেবলি উচ্চারণ, এক্সপ্রেসেস মানে হচ্ছে কি প্রকাশ করছে, তাই তো। দ্য ডেডিকেশন অ্যান্ড ওয়ার্ক অফ নার্জেস মোহাম্মদী, ডেডিকেশন মানে হচ্ছে তার যে ত্যাগ এবং যে কাজ, কার, নার্জেস মোহাম্মদের, মানে নার্জেস মোহাম্মদী কি ওইখানে ইয়ে করছে, লিড করছে, তাই তার কাজ বলা হচ্ছে এখানে। দেয়ার ওয়্যার 351 ক্যান্ডিডেটস, দেখো তিন ক্যান্ডিডেটস মানে কি প্রার্থী, 351 জন প্রার্থী ছিল ফর দ্য প্রাইজ, তাই তো। দিস ইয়ার, এই বছরে এতজন ক্যান্ডিডেট ছিল, অ্যাকর্ডিং টু, এইখানে একটা টু দিতে বলে গেছে, অ্যাকর্ডিং টু দ্য নোবেল কমিটি, নোবেল কমিটির কথা অনুযায়ী 351 জন ক্যান্ডিডেট ছিল। দ্য সেকেন্ড হাইয়েস্ট নাম্বার, সেকেন্ড হাইয়েস্ট নাম্বার কি মানে কোনো বছর এতজন ক্যান্ডিডেট থাকে না। ওকে, মানে এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট, এর থেকেও তার মানে কোনো বছর বেশি ক্যান্ডিডেট ছিল। ওকে, মোহাম্মদী জয়েন্স 137 লরেটস, লরেটস বলা হয় নোবেল উইনার যারা, যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি জিতেছিলেন, তাই তো, নোবেল প্রাইজ জিতেছিলেন, তো তাদেরকে নোবেল লরেট বলা হয়। তাহলে মোহাম্মদী জয়েন্স মানে তিনি জয়েন করেন, যুক্ত হন 137 লরেটস নেমড সিন্স দ্য প্রাইজেস ইনসেপশন। দেখো এইখানে একটা নতুন ওয়ার্ড, ইনসেপশন মানে হচ্ছে সৃষ্টি। ওকে, মানে এই যে প্রাইজটা প্রথমে যখন সৃষ্টি হয়েছিল, ওকে, তখন থেকে এই যে 137 জন ছিল তাদের মধ্যে তিনিও জয়েন করলেন। ওকে, মোহাম্মদী। আচ্ছা, ইনসেপশন ইন কখন না 1901। এ লিস্ট, এমন একটা লিস্ট, এই যে 137 জনের যে লিস্টটা কি, দ্যাট ইনক্লুডস, যেটা ইনক্লুড করে মানে যেটা ধরে আছে, মানে অতজন লোককে, মানে অতজন লোক ওটার মধ্যে আছে,
দ্যাট ইনক্লুডস ইউএস প্রেসিডেন্ট বারাক ওবামা, মানে যেটার মধ্যে ওই 137 জনের মধ্যে বারাক ওবামা আছেন, নেলসন ম্যান্ডেলা আছেন, FWD ক্লার্ক আছেন অ্যান্ড মাদার টেরেসাও আছেন। তাহলে এরা কি কোনো না কোনো সেকশনে কি, বা হয়তো বলা যায় যে নোবেল পিস প্রাইজের ক্ষেত্রে তারা ক্যান্ডিডেট ছিলেন না, উইনার ছিলেন, অ্যাকচুয়ালি লরেট বলা হচ্ছে তাদেরকে। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে পড়তে হবে। এইবারে আমরা কোয়েশ্চেন সলভ করব। দেখি আগে কতক্ষণ হয়েছে। ওকে, 20 মিনিট। ওকে, চলো দেখো। তাহলে এখানে টিক মার্ক করতে বলছে কি, নার্জেস মোহাম্মদি ইজ, নার্জেস মোহাম্মদি কি একজন কি অ্যান ইরানিয়ান অ্যাক্টিভিস্ট, না স্পোর্টস প্লেয়ার, নাকি অ্যান অ্যাথলিট, নাকি নান? তাহলে আনসার কি হবে? অ্যান ইরানিয়ান অ্যাক্টিভিস্ট। পুরোটা তো বোঝালাম তোমাকে, বুঝে যদি তুমি করো চকচক পেরে যাবে, কোনো অসুবিধা হবে না। এবার বলছে নার্জেস মোহাম্মদি ইজ দ্য রেসিপিয়েন্ট, মানে রেসিপিয়েন্ট মানে যিনি প্রাপক, মানে যিনি পেয়েছেন, কি বা গ্রাহকও বলতে পারো। তাহলে রেসিপিয়েন্ট অফ নোবেল প্রাইজ ইন, বলছে নার্জেস মোহাম্মদি হন একজন রেসিপিয়েন্ট, নোবেল প্রাইজের, নোবেল পিস প্রাইজের একজন রেসিপিয়েন্ট। ইন কত সালে? দেখো এখানে 2023 লেখা আছে। দেখো এই যে বলেছে কি, নার্জেস মোহাম্মদি ওয়াজ অ্যান ইরানিয়ান অ্যাক্টিভিস্ট ওয়াজ নেমড দ্য রেসিপিয়েন্ট অফ দ্য 2023 নোবেল পিস প্রাইজ। তার মানে 2023 সালে, প্রতি বছরই দেওয়া হয়, তাহলে 2023 সালে তাকে দেওয়া হয়। তো এখানে আনসার হবে 2023। দ্য নাম্বার অফ দ্য কম্পিটিটরস, প্রতিযোগী, তাই তো, মানে কি প্রার্থী, ক্যান্ডিডেট যেগুলো বললাম, কতজন ক্যান্ডিডেট ছিল? দেখো দ্য নাম্বার অফ দ্য কম্পিটিটরস ফর দ্য নোবেল পিস প্রাইজ দিস ইয়ার, এই বছরে দ্য নাম্বার অফ মানে হচ্ছে সংখ্যা, কিসের? কম্পিটিটরদের সংখ্যা, ফর দ্য নোবেল পিস প্রাইজ মানে নোবেল পিস প্রাইজের জন্য এই বছরে কত? 351 নাকি 250 নাকি 295 নাকি 301? দেখো আমি শুরুতেই তোমাকে বললাম যে ফিগার গুলো, তাই না? এখানে তো বললাম আমি তোমাকে যে ফিগার গুলো, যে নাম্বার যেগুলো থাকবে সেইগুলোকে তোমাকে মার্ক করে রাখতে হবে। তো এখানে সেটাই দিয়েছে। দেখো কি বলছে, দেয়ার ওয়্যার 351 ক্যান্ডিডেটস ফর দ্য প্রাইজ দিস ইয়ার, 351 জন ক্যান্ডিডেট ছিল, তাই তো? তাহলে এখানে আনসার কি হবে? 351। ওকে, এবার বলছে নার্জেস মোহাম্মদি ফট, দেখো ফাইট থেকে পাস্ট টেন্স করেছে ফট। ওকে, ফাইট মানে লড়াই করা, ফট মানে লড়াই করেছিলেন। তাহলে নার্জেস মোহাম্মদি ফট এগেইনস্ট, কিসের বিরুদ্ধে? অপারেশন নাকি উইমেন নাকি ডিফরেস্টেশন, ইলিটারেসি নাকি নান? এই ওয়ার্ডগুলোর মিনিং কি? আনসিন প্যাসেজ করার আরো একটা লক্ষ্য হচ্ছে যে তোমাকে নিজের ভোকাবুলারি বাড়াতে হবে। দেখো এখানে ডিফরেস্টেশন মানে কি? ফরেস্ট কেটে দেওয়াকে ডিফরেস্টেশন বলা হয়, জঙ্গল কেটে দেওয়াকে। ইলিটারেসি মানে হচ্ছে নিরক্ষরতা, মানে পড়াশুনো না জানা, ওকে, অক্ষর জ্ঞান না থাকা। অপারেশন অফ উইমেন হবে, আচ্ছা তাই তো, মানে মহিলাদের প্রতি যে অত্যাচার সেটা হবে, তাহলে সেটার বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। এইবারে দেখো সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, তাই তো, হচ্ছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। বলছে কি, হোয়াই ডিড দ্য, দেখো এইখানে কিন্তু তোমাকে নিজে থেকে যদি তুমি আনসারটা লেখো তবেই কিন্তু তোমাকে 2 এ 2 দেবে। আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে টেন্স তোমাকে মেনটেন করতে হবে। প্রশ্নটা যে টেন্সে আছে আনসারটাও তোমাকে সেই টেন্সে লিখতে হবে। এখানে দেখো ডিড দিয়ে কোয়েশ্চেন করেছে, তার মানে তোমাকে পাস্ট টেন্সে লিখতে হবে। দেখো এইখানেও ডিড দিয়ে কোয়েশ্চেন করেছে, তার মানে তোমাকে পাস্ট টেন্সে লিখতে হবে। ওকে, এইখানে দেখো প্রেজেন্ট টেন্সে লিখেছে, তার মানে তোমাকে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, মানে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে, তাই তো? তাহলে দেখো কি বলেছে, বলছে হোয়াই ডিড দা নার্জেস মোহাম্মদি করে দিয়েছে, এখানে আনসারটা কোয়েশ্চেনটা ভুল দিয়েছে, কারণ নামের আগে এইখানে দা হবে না। হোয়াই ডিড নার্জেস মোহাম্মদি উইন দ্য নোবেল পিস প্রাইজ দিস ইয়ার, কেন মানে নার্জেস মোহাম্মদি জিতেছিলেন নোবেল পিস প্রাইজটা এই বছর? তাহলে কি হবে, দেখো আনসারটা এইখানে আছে। দেখো ফর হার ফাইট এগেইনস্ট দ্য অপারেশন অফ উইমেন ইন ইরান, বোঝা গেল? তাহলে জন্য, কিসের জন্য? তার ফাইটের জন্য, তার লড়াইয়ের জন্য, এগেইনস্ট দ্য অপারেশন অফ উইমেন। এখন এটাকে তো শুধুমাত্র লিখে দিলে, তোমরা অনেক ক্ষেত্রে কি করো যে পুরো বাক্যটা লিখে দাও, একদম এইখান থেকে এইখান অবধি লিখে দেবে, 2 এ 2 পাবে না, কোনো মতে পাবে না, 1 পাবে, ঠিক আছে? তাহলে তোমাকে কিন্তু কোয়েশ্চেনের আনসারটা বানাতে হবে নিজে থেকে। এখানে দেখো কোয়েশ্চেনের সাথেই কিন্তু আনসারটা দেওয়া আছে, বা কোয়েশ্চেন থেকেই তুমি আনসারটা তৈরি করতে পারো। বলছো হোয়াই ডিড নার্জেস মোহাম্মদি উইন, তাহলে আনসার যখন লিখবো তখন এই উইনটা কিন্তু আমার 1 হয়ে যাবে, পাস্ট টেন্স। ওন নয় উচ্চারণ, এটা উচ্চারণ হচ্ছে 1। ওকে, ঠিক ONE 1 যেমন উচ্চারণ, এখানেও কিন্তু সেম উচ্চারণ। তাহলে এখানে আনসারটা আমরা শুরু করব কিভাবে?
নার্জেস মোহাম্মদি ওয়ান দ্য নোবেল পিস প্রাইজ দিস ইয়ার ফর, এবার ফর দিয়ে বাকি যে অংশটা বললাম, তাহলে আনসারটা লিখে দিচ্ছি। দেখো তাহলে কি হবে আনসারটা, দেখো এটা হবে নার্জেস, এক সেকেন্ড, নার্জেস, নার্জেস মোহাম্মদি নাকি মুহাম্মদি, মোহাম্মদি, ওকে, নার্জেস মোহাম্মদি মাদি। দেখো এখানে যদি তুমি উইন করে দাও তাহলে কিন্তু মানে টিচারের যে মানে এক্সামিনারের কিন্তু একটা নেগেটিভ তোমার প্রতি একটা দৃষ্টিভঙ্গি চলে আসবে। তাই এখানে তোমাকে পাস্ট টেন্স, এখানে যেহেতু কোয়েশ্চেন করেছে উইনের পাস্ট টেন্স ওয়ান লিখতে হবে। তাহলে নার্জেস মোহাম্মদি ওয়ান কি দ্য নোবেল পিস প্রাইজ, তাই তো, দ্য নোবেল পিস প্রাইজ দিস ইয়ার, দ্য নোবেল, এইগুলোতে কিন্তু ক্যাপিটাল লেটার যেখানে আছে সেইটাই তোমাকে দিতে হবে, এইগুলোতে ভুল করা যাবে না। নোবেল পিস প্রাইজ দিস ইয়ার, ওকে, কিসের জন্য, বিকজ দিয়ে লিখবো না, বিকজ কখন দেব, কারণ কখন দেব, যখন একটা পুরো সেন্টেন্স থাকবে, কিন্তু এখানে তো দেওয়াই আছে ফর কিসের জন্য, দেখো এখানে লিখে দিয়েছে ফর হার ফাইট অ্যাগেন্স্ট দ্য অপারেশন অফ উইমেন, ফর হার ফাইট, ফাইট অ্যাগেন্স্ট দ্য অপারেশন অফ উইমেন, ওকে, হচ্ছে ব্যাপার অফ উইমেন, বাস এই হচ্ছে আনসার। ঠিক আছে, এবারে দেখো কি কোশ্চেন করেছে। এবারে বলছে হুইচ মোটো ডিড দ্য ডেমনস্ট্রেশন অ্যাডপ্ট, ডেমনস্ট্রেশন মানে হচ্ছে ওই যে দেখানো হচ্ছে যেটা প্রোটেস্টেশনটা, তাহলে বলছে ডেমনস্ট্রেশনটা কোন মোটো অ্যাডপ্ট করেছিল, অ্যাডপ্ট করা মানে হচ্ছে গ্রহণ করা, এখানেও পাস্ট টেন্সে কোশ্চেন করেছে, মানে এখানেও তোমাকে ভার্বটা যখন তুমি লিখবে তখন অ্যাডপ্ট লেখা যাবে না, এখানে তোমাকে অ্যাডপ্টেড লিখতে হবে। বোঝা গেল কি বলছি? তাহলে কি করবো আনসারটা, দ্য ডেমনস্ট্রেশন অ্যাডপ্টেড দ্য মোটো, এবার কমা দিয়ে আমরা মোটোটা লিখবো, যে সেই মোটোটা কি, দ্য ডেমনস্ট্রেশন, তাই তো, দ্য ডেমনস্ট্রেশন, the demonstration কি adopted, এইখানে যদি তুমি adopt লিখে দাও বাস গেল, adopted the motto কি, এইবার কমা দিয়ে লিখবে, আর যখন ওটা লিখবে তখন কিন্তু তোমাকে কি দিতে হবে, সিঙ্গেল কোটেশন যেটা দেওয়া ছিল সেইটা দিতে হবে। দেখো এখানে লেখা আছে উইমেন লাইফ ফ্রিডম, দেখো এইখানে কোটেশন দেওয়া আছে, সিঙ্গেল কোটেশন দেওয়া আছে, ডাবল কোটেশন নেই, তাহলে ওই রকম কিন্তু তোমাকে এখানেও লিখতে হবে উইমেন কি ছিল, এক সেকেন্ড, উইমেন লাইফ ফ্রিডম, উইমেন লাইফ ফ্রিডম, ওকে, হচ্ছে ব্যাপার। বাস এবারে কি কোশ্চেন আছে দেখো, এবারে বলছে নেম সাম নোবেল পিস প্রাইজ রেসিপিয়েন্টস, রেসিপিয়েন্ট মানে কি ওই যে যারা পেয়েছে তাদেরকে বলা হচ্ছে, বলছে নেম, নেম কথাটা দিয়ে যখন কোনো বাক্য শুরু হবে খেয়াল রাখবে তার মানে তোমাকে নাম বলতে বলছে, ওকে, নেম দিয়ে শুরু হবে তার মানে তোমার কোশ্চেনটার মানেটা হচ্ছে নাম বলো। এখন উত্তরটা যখন তুমি লিখবে তখন আনসারটা এইভাবে লিখবে, দ্য নেম অফ, নাম এর কার না, দ্য নোবেল প্রাইজ, নোবেল পিস প্রাইজ রেসিপিয়েন্টস, তাই তো, এই কথাটা লিখতে হবে। এখানে কি বলছে, নেম সাম নোবেল পিস প্রাইজ রেসিপিয়েন্টস মেনশনড ইন দ্য প্যাসেজ, এই কথাটাকেও লিখতে হবে যে প্যাসেজের মধ্যে মেনশনড আছে, উল্লেখিত আছে, সেটা সেই তাদেরই নাম তোমাকে বলতে হবে। তাহলে আনসারটাকে তোমাকে সাজাতে হবে, তোমাকে বলতে হবে যে দ্য নেম বা সাম নেমস, এখানে যেহেতু সাম বলেছে, সাম নেমস, some names of কি, some names, ও না some names বলেনি, the names of some Nobel Peace Prize recipients, যাই হোক এটা আমি বলে দিচ্ছি, কি লিখবে যে the names of some Nobel Peace Prize, এখানে প্রাইজটা লেখেনি, Nobel Peace Prize recipients mentioned in the passage are, যেহেতু এখানে তুমি নেমস বলে দেবে, ওকে, the names of some Nobel Peace Prize recipients mentioned in the passage are, কে কে পেয়েছিল, এই যে লেখা আছে দেখো, কি ইউএস প্রেসিডেন্ট বারাক ওবামা, নেলসন ম্যান্ডেলা,
এফ ডব্লিউ ডি ক্লার্ক অ্যান্ড মাদার টেরেসা। বোঝা গেল? এইভাবে তোমাকে আনসারটা লিখতে হবে। এবারে কি বলছে দেখো, বলছে হুম ডাজ দ্য নোবেল পিস প্রাইজ রেকগনাইজ দিস ইয়ার অ্যান্ড হোয়াই। বলছে কাদেরকে নোবেল পিস প্রাইজ এই বছর কি মান্যতা দেয় বা সম্মান জানায়? কাদেরকে? ওই যে যারা প্রোটেস্টটা করেছিল, হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পিপল, যেটা এই যে দেখো এখানে আছে। দিস ইয়ার্স পিস প্রাইজ অলসো রেকগনাইজেস, এইখানে আমরা অলসোটা বাদ দিয়ে দেবো, কেননা কোয়েশ্চেন অলসো তো দেয়নি। আর ওইখানে প্রেজেন্ট ইনডেফিনিটে দিয়েছে, ভালো করে লক্ষ্য করো। এই যে দেখো এখানে কিন্তু ডাজ দিয়ে কোয়েশ্চেন করেছে, তাই তো? তাহলে ডাজ দিয়ে কোয়েশ্চেন করা মানে কি, ভার্বের সাথে এস যোগ হবে। এন্ড হোয়াই, শেষে কিন্তু কেন কথাটা যোগ করেছে। ওকে, কাদেরকে এবং কেন। তাহলে হুম ডাজ দ্য নোবেল পিস প্রাইজ রেকগনাইজ, তাহলে এখানে রেকগনাইজ কথাটার সাথে এস যোগ হবে, তাই তো? যেহেতু ডাজ দিয়ে কোয়েশ্চেন করেছে, তাহলে বলতে হবে দ্য নোবেল পিস প্রাইজ রেকগনাইজেস কি, দ্য নোবেল পিস প্রাইজ, দ্য নোবেল, এক সেকেন্ড, দ্য নোবেল পিস প্রাইজ, the Nobel Peace Prize, the Nobel Peace Prize, এক সেকেন্ড, the Nobel Peace Prize recognize, এইখানে recognize লেখা যাবে না, recognizes লিখতে হবে। তাহলে এইখান থেকে আমরা লিখবো recognizes the hundreds of thousands of people who, আচ্ছা এইখানে আমাকে who লেখা যাবে না। ওকে, এইখানে আমরা বিকজ ঢুকিয়ে দেবো, বিকজ, কারণ। কেন ওইখানে কোয়েশ্চেন হোয়াই লিখেছে, কেন রেকগনাইজ করে। তাহলে আনসারটা হবে দ্য নোবেল পিস প্রাইজ রেকগনাইজেস দ্য হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পিপল বিকজ, কারণ কি না, দে, এখানে একটা দে বলতে হবে, দে ইন দ্য প্রিসিডিং ইয়ার হ্যাভ ডেমনস্ট্রেটেড এগেইনস্ট ইরানস থিওক্রেটিক রেজিমস পলিসিজ অফ ডিসক্রিমিনেশন অ্যান্ড অপারেশন টার্গেটিং উইমেন। এতদূর না লিখলেও চলবে, এই পলিসিজ অবধি লিখে দিলেও চলবে। বোঝা গেল কি বলছি? একটা পেজ থেকে আর একটা পেজে আমার সমস্যা হচ্ছে লিখতে, কেননা একদম মানে ওয়ার্ড টু ওয়ার্ড মনে তো আর থাকছে না, তাই একটু তোমরা এটা ম্যানেজ করবে। ওকে, এইবারে আছে ট্রু ফলস। দেখো এখানে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টের জন্য এক নাম্বার হচ্ছে ট্রু বা ফলস এর জন্য। কিন্তু যদি তুমি ট্রু বা ফলস মানে টি বা এফ যেটা দিতে হয় সেইটাই যদি ভুল করে দাও, তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট দিলেও কিন্তু তুমি নাম্বার পাবে না। তাই টি বা এফ লেখাটা মানে ট্রু বা ফলস সেইটা লেখাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে বলছে দ্য নোবেল পিস প্রাইজ ওয়াজ ইনসেপ্টেড। দেখো ইনসেপশন কথাটা ছিল তৈরি হওয়া, সৃষ্টি হওয়া। তাহলে বলছে 2000 সালে ইনসেপ্টেড হয়েছিল, সৃষ্টি হয়েছিল নোবেল পিস প্রাইজটা। তাহলে কি 2000 সালে ইনসেপশন হয়েছিল এটা? ভালো করে লক্ষ্য করো দেখি, এইখানে লেখা আছে দেখো কি, সিন্স দ্য প্রাইজেস ইনসেপশন ইন 1901, মানে 1901 সালে এটা কি হয়েছিল। দেখো আমি শুরুতেই বললাম তোমাকে ডেট, টাইম, বার এইগুলো লিখতে হবে, সাল, তাহলে এটা হয়ে যাবে ফলস। বোঝা গেল? আর সাপোর্টিং স্টেটমেন্ট যে জায়গাটা লিখলাম ওইখান থেকে তুমি লিখে দেবে ডট 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 দিয়ে দেবে, পুরোটা লেখার দরকার নেই। দেখো এটাও বলে দিচ্ছি যে কোনখান অবধি তোমরা লিখবে। এই মোহাম্মদী এইখান থেকে 1901 বাস এতদূর লিখে ডট 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 দিয়ে দেবে। ওকে, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্টে ওই উত্তরটা যেখানে আছে সেই জায়গাটা যেন থাকে, বাকি অংশটা থাকুক আর না থাকুক। মানে এক্সামিনার দেখতে চাইছে যে তুমি ঠিকঠাক জায়গা থেকে বলছো কিনা আনসারটা। অসলো ইজ সিচুয়েটেড ইন নরওয়ে, বলছে অসলো নরওয়েতে সিচুয়েটেড, অবস্থিত। ঠিকই বলছে, কারণ এইখানে লেখা ছিল দেখো, বলছে নরওয়েজিয়ান নোবেল কমিটি ইন অসলো, তাই তো? অসলোতে আছে এই নরওয়েজিয়ান নোবেল কমিটিটা, তাহলে কি অবভিয়াসলি অসলো শহরে আছে এটা। তাহলে এখানে আনসার কি হয়ে যাবে? ট্রু হয়ে যাবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট ওই জায়গা থেকে তুমি পেয়ে যাবে। দ্য কনভালশন অফ ইরান ফলোড দ্য ডেথ অফ এ 20-year-old ইন পুলিশ কাস্টাডি। দেখো কনভালশন মানে হচ্ছে আন্দোলন, তাহলে এই যে আন্দোলনটার পরে 20 বছরের একজন পুলিশ কাস্টাডিতে মারা গেছিল, তাহলে এটাও ট্রু হবে, তাই তো? সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে তুমি কোন জায়গাটা দেবে? ও অ্যাকচুয়ালি এটা ঠিক নয়, এটা হচ্ছে ভুল। দেখো 22 ইয়ার বলেছে, দেখতে পাচ্ছ 22 ইয়ার, তাহলে এটা আনসার ট্রু হবে না, এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে ফলস। ওকে, তাহলে এইভাবে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। এবারে দেখো কি বলছে, এন মোহাম্মদী ফট এগেইনস্ট দ্য অপারেশন অফ উইমেন ইন ইটালি। ইটালিতে বলছে এন মোহাম্মদী কি, এটা ওয়াই হবে। ইটালিতে বলছে তিনি লড়াই করেছিলেন, তিনি তো ইরানে করেছিলেন, তাহলে এটা ফলস হয়ে যাবে। আর এখানে যদি তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা হয় তাহলে একদম শুরুতেই বলা আছে
নার্জেস মোহাম্মদি অ্যান ইরানিয়ান অ্যাক্টিভিস্ট, দেখো শুরুতেই বলে দিয়েছে, এত দূর লিখলেই তোমার সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে গেল, ডট 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 দেবে কিন্তু। ওকে, এইবার আসছে ভোকাবুলারি সেকশন, সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। বেনিফিশিয়ারি, দেখো বেনিফিশিয়ারি ওয়ার্ডটা জানার জন্য তোমাকে আগে জানতে হবে বেনিফিট। বেনিফিট মানে হচ্ছে উপকার বা লাভ, তাহলে বেনিফিট যে পায় তাকে বলা হয় বেনিফিশিয়ারি। ওকে, তাহলে বেনিফিশিয়ারি মানে যিনি পেয়েছেন, তাহলে কে পাওয়ার ব্যাপারে কোন ওয়ার্ডটা ছিল, দেখো রিসিভ করা থেকে রেসিপিয়েন্ট ওয়ার্ডটা হয়েছে, যে পায় তাকে রেসিপিয়েন্ট বলা হচ্ছে, তাই তো, তাহলে এখানে আনসার হবে রেসিপিয়েন্ট। ওকে, সে ব্যাপার। এইবার হচ্ছে গভর্নেন্স, গভর্নেন্স মানে হচ্ছে সরকার। ওকে, এখন ওইখানে কিন্তু গভর্নমেন্ট কথাটা দেওয়া আছে, কিন্তু অন্য আরেকটা ওয়ার্ড এইখানে আছে, সেটা হচ্ছে থিওক্রেটিক রেজিম, তাই তো। এই যে রেজিম কথাটা, রেজিম নয় রেজিম। ওকে, রেজিম মানে হচ্ছে শাসনকাল। ওকে, তাহলে এইখানে রেজিম কথাটা হবে। ওকে, দেখো REGIME। ওকে, এবার হচ্ছে হ্যাপেনিং অর কামিং বিফোর, বলছে হ্যাপেন করা মানে ঘটা, অথবা কামিং মানে হচ্ছে পরে। ওকে, তাহলে বিফোর মানে হচ্ছে আগে, তার মানে কি আগে যেটা ঘটেছে, কোন ওয়ার্ডটা ছিল, প্রিসিডিং ইয়ার। খেয়াল আসছে, ওই যে ডেমনস্ট্রেটর যারা ছিল তারা কি করেছিল, প্রিসিডিং ইয়ারে যে বছরে নোবেল প্রাইজটা দেওয়া হচ্ছে তার আগের বছরে কি তারা ওই আন্দোলনটা করেছিল এই থিওক্রেটিক রেজিমটাকে উপড়ে ফেলার জন্য। তাহলে এখানে আনসার হবে কি, এই যে প্রিসিডিং। ওকে, PREEC প্রিসিডিং DING। ওকে, PRECE মোস্ট প্রবাবলি না, হ্যাঁ ঠিক আছে, PREE নেই, PRECEDING। ওকে, যাই হোক একটু মিস্টেক হয়ে গেছে, এইখানে আনসার হবে PREC প্রিসিডিং। ওকে, এইখানে ই আছে। এবারে হচ্ছে কি, এ শর্ট সেন্টেন্স অর ফ্রেজ, একটা ছোট্ট সেন্টেন্স অথবা ফ্রেজ মানে কি শব্দগুচ্ছ। দ্য এক্সপ্রেসিং মানে যেটা এক্সপ্রেস করছে, দ্য এইমস মানে লক্ষ্য, অর বিলিফস অফ এ পারসন, একজন ব্যক্তির বিশ্বাস এবং তার যে লক্ষ্য, তাই তো, সেইগুলোকে দেখাচ্ছে। আচ্ছা, পারসন, গ্রুপ অর ইনস্টিটিউশন, কোন গ্রুপ, কোন দল, কোন ইনস্টিটিউশন মানে হচ্ছে কোন প্রতিষ্ঠান, কোন সংস্থা, তাদের যে বিলিফ মানে তাদের যে বিশ্বাস, সেইটাকে দেখাচ্ছে এমন একটা সেন্টেন্স বা এমন একটা শব্দগুচ্ছ যেটাকে কি মোটো। আনসার কি হবে, মোটো, লক্ষ্য, যেটা আমি তোমাকে তখন বললাম। তাহলে বোঝা গেল, এই ওয়ার্ডগুলো তো আমি অলরেডি দাগ দিয়েছিলাম তোমাকে, তাই তো। তাহলে এই হচ্ছে, এইভাবেই কিন্তু তোমাকে আনসিন প্যাসেজ সলভ করতে হবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ওকে, আর লাইক অবশ্যই করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আর চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর বেল আইকনটা বারবার করে আমি তোমাদের প্রেস করতে বলছি, নোটিফিকেশনটা যাতে তোমরা মিস না করো। ওকে, চলো তাহলে আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ, বাই।